দেখে নেব প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তি। বলছে, পরদিন নাসরিনের মতো মনে পড়ল দিদির কলেজের কথা। হস্টেলের সামনে সোলার লাইট আছে, টেবিলের মাপে সোলার প্যানেল, কাঁচ দিয়ে ঢাকা, খানিকটা উঁচু, একটু দক্ষিণে হেলিয়ে রাখে। দিদি বলেছিল সারাদিন ধরে রোদে ব্যাটারি চার্জ হয়, দিনের আলো কমে গেলেই জ্বলে ওঠে। ক্লাসে নাসরিন এসব বলল, স্যার বললেন ওটাই সৌরবিদ্যুৎ। সূর্যের আলো সোলার প্যানেলে ফেলে পাওয়া যায় বিদ্যুতের আলো। ওটা এখনো তেমন প্রচলিত নয়, তাই এটাকে বলে অপ্রচলিত শক্তি। আয়ুব বলল পেট্রোলিয়াম ও কয়লা ব্যবহার করে যে শক্তি পাওয়া যায় তা কি প্রচলিত শক্তি? হ্যাঁ, ওগুলো প্রচলিত শক্তি। জলবিদ্যুৎ ও জলবিদ্যুৎ ও প্রচলিত। আহ, তবে জলবিদ্যুৎ বারবার ব্যবহার করা যায়, শেষ হবে না, কিন্তু অন্য দুটো ফুরিয়ে যাবে। জলপ্রবাহের মতো বায়ু প্রবাহ শক্তি দিয়ে পাখা ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা যায়। রোদ ব্যবহার করে রান্নাও করা যায়। এই যন্ত্রকে বলে সোলার কুকার। উদ্ভিদ ও প্রাণীদের পচা আধপচা বজ্র পদার্থ করে জৈব গ্যাস করা যায়, তা দিয়ে রান্না করা যায়। জোয়ারের জল ও কাজে লাগিয়ে শক্তি উৎপন্ন করা যায়। অরূপ বলল উদ্ভিদ ও প্রাণীদের বজ্র তো রোজই পাওয়া যাবে। পরাগ বলল ওগুলো অপ্রচলিত শক্তি কেন? এগুলোই শুরুতে একটু বেশি খরচ হয়, চেষ্টা করা হচ্ছে এসব খরচ কমানো। কোনটা দিয়ে আবার কাজ করতে সময় বেশি লাগে, এসব ব্যবহারের সহজ পদ্ধতি বের করার চেষ্টা চলছে। বুঝেছি, মানুষ একটু একটু করে সহজ পদ্ধতিগুলো আবিষ্কার করছে বা করবে। সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করে কোন কোন যন্ত্র চলে এ কি দেখেছো, আলোচনা করে লেখো। অপ্রচলিত শক্তি কোনগুলো, কেন তাদের অপ্রচলিত বলা হয়, কিভাবে তারা প্রচলিত হবে, আলোচনা করে লেখো। তারপরে বলছে চলাফেরার সেকাল ও একাল। তো আমাদের এই যে আমরা দেখে নেবো একটুখানি আমাদের যে এই যে চ্যাপ্টারটা রয়েছে পরিবেশ, খনিজ ও শক্তি। হ্যাঁ, এই চ্যাপ্টারটা আমাদের শেষ, আমাদের এবার শুরু হবে পরিবেশ ও পরিবহন। তাহলে আমরা একটুখানি সেই পোর্শনটা পড়ে নেব। ঠিক আছে, তো আমরা চলে আসছি সেখানটায়। হ্যাঁ, বলছে চলাফেরার সেকাল একাল। স্কুল থেকে ফিরছে সবাই, একটু দূরে পাকা রাস্তা, একটা বাস গেল, বেশ ভিড়। সবাই দেখলো। বিশু বলল যখন বাস ছিল না তখন মানুষ কিভাবে দূরে যেত? অরূপ বলল ঘোড়া ছিল, কিন্তু ঘোড়ায় চড়া সহজ নয়। তাছাড়া ঘোড়া পোষাও অনেক খরচ। গরুর গাড়ি ছিল, ঠাকুমার কাছে শুনেছি, জানি এখনো তো আছে। মাঠ থেকে ধান তুলে আনে, তাতে কি দূরে যাওয়া সম্ভব? নাসরিন বলল সময় অনেক বেশি লাগতো, লোকে বেশি দূরে যেত না। তারপর বলছে পরদিন আরো ওরা স্যারকে এসব বলল। স্যার বললেন তারপর পালকি এলো, 4 জন লোক কাঠের পালকি বইতো, তার ভেতরে 1 বা 2 জন মানুষ বসতো। 1 2 জন মানুষকে 4 জন মিলে বইতো, নিশ্চয়ই অনেক ভাড়া লাগতো। তা ঠিক, কলকাতায় ঘোড়ায় টানা গাড়িও ছিল, কিন্তু সেটারও বেশি খরচ ছিল। সাধারণ লোক হেঁটেই যেতেন। যেতে হলে বয়স্করা গরুর গাড়িতে যেতেন, বাচ্চারাও সেই গাড়িতে উঠে পড়তো। মালপত্র তাতে তুলে দেওয়া হতো। শুধু ঘোড়া আর গরুর গাড়ি, অন্য কোনো পরিবহনের কাজে লাগতো না? কেন লাগবে না? সুযোগ পেলেই মানুষ পশু পিঠে চড়ে বসতো। হ্যাঁ, সুযোগ পেলে মানুষ পশুর পিঠে চড়ে বসতো। হাতির পিঠে চড়া, উটের পিঠে চড়া প্রচলিত ছিল, তবে হাতি পোষা অনেক খরচ। উটও কম খরচ নয়। গাধার পিঠে মাল নিয়ে যাওয়া রেওয়াজ ছিল, মানুষও গাধার পিঠে চড়ত। নাসরিন বলল রিক্সা তখন ছিল না। রিক্সা কবে হলো? বিশু বলল দাদু বলছিল আগে 2 চাকা রিক্সা ছিল, মানুষ টানতো। হ্যাঁ, আগে রিক্সা মানুষ টানতো। রিক্সা 1900 সালে কলকাতায় আসে, তখন জিনিসপত্র বই নিয়ে যাওয়ার কাজে লাগতো। 1914 সাল থেকে মানুষ
বওয়ার ওই রিক্সা ব্যবহার শুরু হয়। তারপর আগেকার দিনে এইসব পরিবহনের কোনটায় চড়েছো বা দেখেছো বা চড়ার কথা শুনেছো, কোথাও কোথায় কেমন লেগেছে, ঠিক আছে, এসব নিয়ে আলোচনা করে লেখো। যাই হোক, নদীর তীরে ভেসে চলা, তখন চারিদিকে বন, মাটির উপর রাস্তা কম, ঘোড়ায় চেপেও ভয়ে ভয়ে যাওয়া, বন্য জন্তু আক্রমণ করতে পারে, অন্য লোকেরাও আক্রমণ করতে পারে। সে তুলনায় নদীর জল ভালো, নদীতে জল থাকতো অনেক বেশি। আর জলের ওপর কি ভাসে তা মানুষ অনেক আগেই গেছিল। তাই অনেক আগে থেকেই জলের ওপর দিয়ে আহ ভেলায় চেপে যেত, তারপর নানা রকমের নৌকা, পানসি তৈরি করেছিল, নিজেরা যেত, মালপত্র নিয়ে যেত। স্যার নিজে এসব বলার পর আয়ুব বলল, স্যার, পানসি কি? ডিঙি নৌকার মতোই, তবে আরো লম্বাটা হালকা। যাই হোক, পাল খাটানো হাওয়া লাগলে খুব জোরে যেতে পারে, খুব সাবধানে হাল ধরতে হয়। অজিত বলল, হাল কি? আয়ুব বলল, জানিস না, হাল অনেকটা সাইকেলের হ্যান্ডেলের মতো, নৌকা কোন দিকে যাবে তা ঠিক করবে হাল। আর পাল? পালই বাতাস আটকায়, বাতাস নৌকাকে টেনে নিয়ে যায়। অজিত ঠিক বুঝতে পারলো না। তা দেখে স্যার বললেন, ধরো তুমি হয়তো ঝড়ের মধ্যে সাইকেলে যাচ্ছ, সাইকেলের হ্যান্ডেল শক্ত করে না ধরলে কি হয়? সাইকেল রাস্তায় রাখা যায় না, পাশের নালার দিকে চলে যায়। তাহলে বোঝো, নৌকার পালে হাওয়া ধরেছে, অথচ ঠিক মতো হাল ধরা ধরা নেই। তাহলে কি হবে? বুঝেছি, হালটা ঠিকঠাক না ধরলে নৌকাটা উল্টে যাবে। আয়ুব বলল, খিয়া আহ, পারাপারে নৌকা দাঁড় টেনেই চলে। ঠিক বলেছ, দাঁড় টেনে জল পিছিয়ে দিতে হয়, তবে নৌকা এগোতে পারে। অজিত বলল, ওই নৌকা বেশি জোরে যেতে পারে না। আয়ুব বলল, জোরে চালানোর জন্য লঞ্চ বা স্টিমারের ভুটভুটিতে ডিজেল ইঞ্জিন লাগানো থাকে, পাল থাকে না, দাঁড় থাকে না, ওগুলোতে হাল থাকে তো। অবশ্যই, না হলে চলার সময় দিক ঠিক রাখবে কি করে? যারা নৌকা, লঞ্চ বা ভুটভুটিতে চড়েছো সে বিষয়ে লিখ। যাই হোক, তারপরে নৌকা, লঞ্চ বা ভুটভুটিতে চড়া এবং মালপত্র নেওয়ার বিষয়ে যা দেখেছো বা পড়েছো তার ভিত্তিতে পছন্দ মতো যে কোনো আহ জলযানের ছবি আঁকো। তারপর আমরা দেখব তোমার এলাকায় যানবাহন। বলছে, ফেরার সময় ইলিয়াস বলল, আগেকার অনেক যানবাহন এখনো আছে, আবার আরো অনেক রকমের যানবাহন এসেছে। সুনীল বলল, কোন রাস্তায় কি চলে তা তো জানি, মানচিত্র দিয়ে দেখা দেখানো যাবে? অজিত বলল, আমি চেষ্টা করব, যদি পারি কাল তোদের দেখাবো। পরদিন অজিত স্থানীয় পরিবহন মাধ্যমের মানচিত্র এঁকে দেখালো। স্যার নিজে একটু দেখে সবাইকে দেখালেন। সবাই মানচিত্র দেখতে লাগলো। অজিত বলল, চওড়া পিচ রাস্তাটা পশ্চিমে আর উত্তরের খালটা গেছে পূর্ব দিক দিয়ে। ইলিয়াস বলল, সে তো নৌকা দেখেই বোঝা যাচ্ছে। এখানে একটা মানচিত্র দেখানোর চেষ্টা করা হয়েছে। যাই হোক, তারপরে নাসরিন বলল, দেখ, বড় রাস্তায় গরুর গাড়ি চলে না, শুধু উত্তর দিকের ঘাট থেকে বড় রাস্তায় গরুর গাড়ি যায়। অরূপ বলল, দক্ষিণ দিকের খেয়াটাকে রাস্তার অনেক কিছু যায়, বাস লরি চলে না, গরু গাড়ি চলে না। পিন্টু বলল, দুটো খেয়ার মাঝের রাস্তার দিক দিয়ে শুধু সাইকেল যায়, স্কুটার, মোটর সাইকেলও যায় না। অজিত বলল, সরু সেতু, তাই আহ, আর পুরনো হয়ে গেছে বাঁশের আর পুরনো হয়ে গেছে। স্যার বললেন, বেশ বেশ, বলো দেখি, সমস্ত রাস্তায় কোন যান যেতে পারে? খানিকক্ষণ দেখে দু তিনজন একসঙ্গে বলল, সাইকেল। ঠিক বলেছো, সাইকেল খুব গুরুত্বপূর্ণ একটা যান। 10-15 কিলোমিটার যাতায়াতে সাইকেল আহ পরে খুব দরকারি হবে। বলছে, তোমাদের বাড়িতে কাছাকাছি অঞ্চলে পরিবহন মাধ্যমে মানচিত্র এঁকে পছন্দ মতো চিহ্ন ঠিক করে নাও। তারপর বলছে, তোমাদের বাড়ির কাছাকাছি কি কি যানবাহন চলে
বাড়ির চারপাশে কয়েকদিন ধরে লক্ষ্য করো, তারপর লেখো। তারপর আমরা এটা একটু দেখে নেব, পরিবেশ বান্ধব পরিবহন সাইকেল কি বলছে। স্যার বললেন ভবিষ্যতে সাইকেল খুব দরকারি হবে, কিন্তু কেন কেউ ভেবে পেল না। শেষে স্যারের কাছেই জানতে চাইল। স্যার বললেন গাড়ি চলছে, ধুলো ধোঁয়া হয়, তাই না? অজিত বলল গাড়ি নতুন থাকলে ততটা ধোঁয়া হয় না, পুরনো হয়ে গেলে খুব ধোঁয়া হয়। অরূপ বলল কয়লার ধোঁয়ার মতো গাড়ির ধোঁয়াও বিষাক্ত গ্যাস আছে। কেউ বললো হয়তো রাস্তায় দাঁড়িয়ে আছি, পাশের লরিটা ছাড়লো, কালো ধোঁয়া চারিদিকে ভরে গেল। শহরে তো রাস্তায় জ্যাম, সারাক্ষণই গাড়ি আহ, থামছে আর ছাড়ছে। বাতাসে সব জায়গায় বিষাক্ত গ্যাস ছড়াচ্ছে, কার্বন ডাই অক্সাইড আছে, আরো নানা রকম বিষাক্ত গ্যাস। রবি বলল গাড়ির ধুলো গাছের খুব ক্ষতি করে, পাতায় ধুলো জমে কালো হয়ে যায়। বিভিন্ন ছবি দেওয়া রয়েছে এখানে। তারপর বলছে ওই পাতা ঠিক মতো খাদ্য তৈরি করতে পারে না, ধুয়ে দিলে ভালো হয়। বৃষ্টি হলে পাতা ধুয়ে যায়, তখন গাছ আবার লকলকিয়ে বাড়ে। রাস্তায় গাড়ির তেল মোবিল পড়ে, বৃষ্টিতে তা ধুয়ে খেতে আহ চাষের ক্ষেত্রে চলে যায়, এটাই বোঝানোর চেষ্টা করেছি। এতেও মাটির ক্ষতি হয়, ফসল কমে যায়। পুকুরেরও বৃষ্টির জল জল ধুয়ে যায়, পুকুরের মাছের ক্ষতি হয় না? হয়তো। বুঝেছি, সেজন্য ভবিষ্যতে আহ সাইকেল বাড়বে, সাইকেল চললে বাতাসে দূষণ হবে না। ইলিয়াস বলল কিন্তু প্যাডেল করা কষ্ট হয়, সবাই তো আরাম চায়, মোটর সাইকেল চায়, তারা কি আর এসব ভাববে? অবশ্য সাইকেল সাইকেল কি সকল কি ভাবতে হবে সবাই। তারপরে বলছে মিনিট খানিক সবাই চুপ করে থাকলো, তারপর নানাজন নানা কথা বলতে লাগলো। রাস্তায় এত গাড়ি, অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই না? মানুষের সময় কত, সাইকেলে কি করে যাবে, পাশে অনেক গাড়িতে যাবে। হ্যাঁ, তাদের গাড়ির ধোঁয়াটা লাগবে, সাইকেলে যে যাচ্ছে তার মুখেই লাগবে। এসব সত্যি কথা, তবে এর সাধারণও ভাবা যায়। কিন্তু আর একটা সত্যি হলো খনিতে জমা পেট্রোলিয়াম কমে যাচ্ছে, এর কোনো সাধারণ সমাধান নেই। ফলে পেট্রোল ডিজেলের দাম বাড়তেই থাকবে। ইলিয়াস বলল কলকাতায় ট্রাম আছে, ট্রেনের মতোই, তবে ছোট, বিদ্যুৎ শক্তিতে চলে, তাতে তো দূষণ কম। রবি বলল ঠিক, তাহলে ট্রাম আর ট্রেন চালাতে হবে। সেটা খুবই ভালো কথা, কিন্তু সর্বত্র বিদ্যুতের লাইন যাবে না, তাই বিদ্যুৎ শক্তিতে আহ বিদ্যুৎ চালিত বাইক আর চাকা গাড়ি এসব থাকবে। তবে সাইকেলও বাড়াতে হবে। সাইকেল চালানো আরো সহজ করার জন্য রাস্তায় সমস্যাগুলো কিভাবে কমানো যায় ভাবো, আলোচনা করে তারপর লেখো। যাই হোক, পথের পাঁচালী বলছে সাবধানে চালাও, জীবন বাঁচাও। যাই হোক, আজকে আমরা এতদূর অবধি পড়লাম। নেক্সট ভিডিওতে আমরা এই যে আমাদের পথের পাঁচালী আছে, সাবধানে চালাও জীবন বাঁচাও, পেজ নম্বর 358 থেকে আমরা স্টার্ট করব। ঠিক আছে? যাই হোক, তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই চ্যাপ্টারটাও শেষ করে ফেলেছি, আমাদের এই চ্যাপ্টারটা চলছে, রাইট? তাহলে আমরা কি কি বাকি থাকলো, এটা একটা চলছে, 1 2 3, আর তিনটে মাত্র চ্যাপ্টার রয়েছে। এটা শেষ করলে আমাদের এই বইটা পুরোটা শেষ হয়ে যাবে। তো বাকি ভিডিওগুলো আপনারা যদি দেখতে চান, প্লেলিস্ট অলরেডি তৈরি করা হয়েছে, সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করবেন এবং একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য বেস্ট।